ভাই, ফুটেল ফুটবলের এক বিধ্বংসী প্রদর্শনী দেখতে পেলাম। গতকাল যে ম্যাচটা হইলো, নেদারল্যান্ড বনাম সুইডেন। ফুটবলের মাঠে কিছু ম্যাচ শুধু জয় পরাজয়ের গল্প নয়, কিছু ম্যাচ হয়ে ওঠে শক্তির ঘোষণা ভাই। নেদারল্যান্ড বনাম সুইডেন ম্যাচটি ছিল ঠিক তেমনি। শুরু থেকে ডাস রাজ্যে যেন আগুন নিয়ে মাঠে নেমেছিল। দ্রুত পাসিং, রাইট ব্যাক, লেফট ব্যাক, মিডফিল্ড থেকে অসাধারণ মুভমেন্ট, আক্রমণের ধার থেকে মনে হচ্ছিল প্রতিটি আক্রমণই যেন গোল হয়ে যেতে পারে। ম্যাচের মধ্যে ৫ মিনিটে প্রথম আঘাত করেন ব্রায়ান ব্রবি। সুইডেনের রক্ষণ তখনও নিজেদের গুছিয়ে নিতে পারেনি, তারপর ১৭ মিনিটে আবার ব্রবি একই খোদা, একই তীব্রতা নিয়ে গোল করেন। স্কোর লাইন তখন ২-০। তখন ডাচরা পুরোপুরি নিয়ন্ত্রণ, ঠিক আছে। ১৮ মিনিটের মধ্যে ২-০ গোল আগে গেছে। রাইট ব্যাক থেকে যদি লক্ষ্য করেন, ডামফ্রিজ, লেফট ব্যাকে ভ্যান্ডারভ্যান, মাঝ মাঠে ভাই ফ্র্যাঙ্কি ডি ইয়ং, বার্সেলোনার ক্যাপ্টেন। তাকে দেখলে বোঝা যায় না খুবই শান্ত স্বভাবের, কিন্তু আছে না কিছু স্টুডেন্ট আমাদের ক্লাসে পড়ার সময় দেখতাম যে সারা সারা বছর চুপচাপ থাকবে, যেন কিছুই জানে না, কিছুই বোঝে না, সিলেবাস কিন্তু বাড়িতে শেষ করে নিতে। তো পরীক্ষার রেজাল্ট যখন আসবে সে তখন টপার। তো ফ্র্যাঙ্কি ডি ইয়ং হলো মাঝ মাঠের স্তম্ভ নেদারল্যান্ডের। ওরা যে টোটাল ফুটবলটা খেলে এবং ওখানে রক্ষণ এবং আক্রমণের মধ্যে যে সামঞ্জস্য, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে ডি ইয়ং এবং রেন্ডার্সের মতো প্লেয়ার, ঠিক আছে। তো আপনার রাইট উইংয়ে আছে ডি মালেন এবং লেফট উইংয়ে আছে গাকপো। তো বারবার ওখান থেকে মানে ডাচরা বরাবরই টোটাল ফুটবল করে। টোটাল ফুটবল মানে হলো মানে শুধু অ্যাটাক, রক্ষণ, মাঝমাঠ আমরা যা বুঝি। হ্যাঁ, শুধু এরকম না যে আক্রমণের প্লেয়াররা শুধু আক্রমণ অ্যাটাকিংয়ে যাবে, রক্ষণ ভাগে যারা আছে মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, ডিফেন্সের প্লেয়াররা শুধু ব্যাকে ডিফেন্স করবে, ফুল ব্যাক ব্যান্ডেকের মতো। কিন্তু তারা এমন হলো, দেখুন রাইট ব্যাকে বল দিতে চলে যাচ্ছে, লেফট ব্যাক বল দিতে যেতেছে, দরকার হইলে ডিয়ং মাঝমাঠ থেকে ডিফেন্সে চলে যাইব, যখন দরকার হইব আবার অ্যাটাকে চলে দেবো। তো ওই টোটাল ফুটবলটাই পুরা নিদর্শন কালকের ম্যাচটা আমরা ঝলক একটা দেখতে পেলাম। প্রথম যে ম্যাচটা জাপানের সাথে ওরা ড্র করছিল, তাই এরা টকবক করে পড়ছিল কি করে ওরা তাদের যে বিশ্বকাপের হুঙ্কার দিতে পারে। হুম। তৃতীয়ার্ধের শুরুতে গাক্পো নিজের জাদু দেখাতে শুরু করে ৪৭ মিনিটে তিনি একটা গোল করে ব্যবধান বাড়ায় দেন, আবার নিজের দ্বিতীয় গোল যোগ করেন। মাঠে শুধু তখন কমলা রঙের আধিপত্য। তবে সুইডেন যে একবারে খারাপ খেলছে এরকম না। হ্যাঁ, ১৮ যখন ১৮ মিনিটে ২টা গোল হয়ে গেল, তারপর তারা কয়েকটা ভালো ভালো চান্স তৈরি করছিল। ভিক্টর গুইটারেস, আর্সেনালের প্লেয়ার, ইসাক আয়ারের মতো শট বাইরে গেছে। হ্যাঁ, একটা অফসাইডও হয়েছে। আমার মনে হয় ৫৫ মিনিটে অ্যান্থনি যে এলাঙ্গে একটা গোল করে কিছু গোল করছে, একটা হোপ ক্রিয়েট করছিল। হ্যাঁ, তাকে আরো ভালো করে ইউজ করতে হইতো, তাকে আরো শুরুর দিকে নামানো উচিত ছিল, ঠিক আছে। তো সে আসার পর সুইডেনের আক্রমণটা কিন্তু একটু জমজমাট ছিল। হ্যাঁ, এবং কিন্তু যাই হোক, ওকে নামার সময় ৪ গোলে দিয়া দিছে ওরা, এত দ্রুত গোল করে আগে গেছে না, তো সমতাটা মানে ফিরাই নিল। ব্যবধানটা একটু বেশি ছিল সেখানে। আমার সুইডেন মানে ট্রাই চেষ্টা তো করছে, বাট সফল হয়নি, ঠিক আছে। ম্যাচের শেষ মুহূর্তে সামারবিল আর একটা গোল করে ডাচদের তা ৫ গোল হয়ে গেছে, ৫ গোল করা গেছে ভাই। ৫ তারকার রাত সম্পন্ন করে রয়েছে। তো ব্রায়ান রবি ২টা গোল, গাক্পো ২টা গোল, সামারবিল একটা গোল, ঠিক আছে। এটা শুধু ৫-১ ব্যবধানে জয় না, এটা ছিল টোটাল ফুটবলের একটি বার্তা। আমরা এসেছি, আমরা আক্রমণ করবো, আমরা আধিপত্য করবো, ঠিক আছে। সুইডেন লাস্ট ম্যাচে টিউনিশিয়াকে ৫-১ গোল দিয়ে দিচ্ছিল, এই ম্যাচে গোলটা ৫-১ গোলে আসছে। তো একদম সার্কেল সম্পন্ন হয়ে গেছে। অন্যদিকে গ্রুপ ই ম্যাচের রিপোর্ট হলো জার্মানি ২, আইভরি কোস্ট ১। গ্রুপ ই পর্বে জার্মানির আরেকটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিল আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে বড় জয়ের পর আত্মবিশ্বাসী জার্মানি এই ম্যাচও মাঠে নেমেছিল নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্য নিয়ে। তবে আইভরি কোস্ট ভাই শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছিল তারা কিন্তু সহজ প্রতিপক্ষ নয়। ৩০ মিনিটের মাথায় ফ্র্যাঙ্ক কেসির একটা গোলে আইভরি কোস্ট এগিয়ে যায়, ঠিক আছে। তো ম্যাচের শুরুতে জার্মানি বলের আক্রমণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে এবং মাঠের দিকে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে। তাদের পাসিং ফুটবল এবং ধৈর্যশীল বিল্ড আপ প্লে যা খেলছিল কিমিক এবং মুসিয়ালারা, ধীরে ধীরে আইভরি কোস্টের রক্ষণভাগে চাপ তৈরি করতে থাকে, কিন্তু গোল আসতে পারতো না। অন্যদিকে আইভরি কোস্ট অপেক্ষা করছিল সুযোগের লেগে দ্রুত বুদ্ধির কাউন্টার অ্যাটাক এবং শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে ম্যাচে ভারসাম্য আনার পরিকল্পনা ছিল ওদের। কিন্তু ডেনিস উন্ডাব ভাই গত ম্যাচে একটা গোল দিচ্ছে, ২টা অ্যাসিস্ট করছে এবং এই ম্যাচে নাইমাই
68 মিনিটে সমতা ফিরে গেছে জার্মানির, ঠিক আছে। প্রথমার্ধে জার্মানি আক্রমণে বেশি সংগঠিত ফুটবল খেললো, আইভরি কোস্টের রক্ষণ কিন্তু ভাঙতে পারতো না, বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু এখানেই পার্থক্য গড়ে তুলে ডেনি হুন্ডো, স্টুটগার্টের প্লেয়ার। আমার তো দারুণ লাগবে ভাই, ও দেখলে ছোট ছোট প্লেয়ার কিন্তু বেস্ট ইফেক্টিভ। ম্যাচটা ড্রর দিকে যাচ্ছিল, সবাই ভাবছিল ড্র হবে, কিন্তু সেই 90 মিনিট হওয়ার পর যে জার্মান ব্লাড আমরা জানি, জার্মান হলো মেশিন ভাই। যতক্ষণ না পুরোপুরি খেলা শেষ হতে আপনারা জার্মানিকে ম্যাচের বাইরে রাখতে পারবেন না। সেই ইনজুরি টাইমে 4 মিনিটে, 90 মিনিট হওয়ার পর অতিরিক্ত 4 মিনিটের সময় ডেনি তুন্ডে আরেকটা গোল দিয়ে দিল, সেখান থেকে জার্মানিকে একটা বিশাল বড় জয় এনে দিল এবং ওরা ডাইরেক্ট নকআউট পর্বে জার্মানিকে তুলে নিচ্ছে। সেটা একটা জার্মানির জন্য বিশাল ব্যাপার, কারণ 2014 সালের পর 2014 সালে ওরা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতছিল। তারপরে 2018 এবং 2022-এ, 2018 রাশিয়া এবং 2022 কাতার বিশ্বকাপে ওরা গ্রুপ পর্বে বিদায় হয়ে গেছিল। সেই মনে আছে টোনি ক্রুজের একটা বিশাল গোল, দুর্দান্ত গোল হয়েছে সাউথ কোরিয়ার বিরুদ্ধে। হ্যাঁ, আপনারা যারা দেখছেন না ওটা দেখেন, কিন্তু আমার এখনো মনে আছে। বাট স্টিল দ্য কুড নট কোয়ালিফাই ফর দ্য সেকেন্ড রাউন্ড। বাট যাই হোক, এবার জার্মানি বেশ দাপুটে মেজাজ নিয়ে কিন্তু সেকেন্ড রাউন্ডে যাইতে আছে। শেষ বাজি বাজার সঙ্গে সঙ্গে জার্মানি শুধু 3 পয়েন্টে নেয়নি, নিজেদের শক্ত অবস্থান আরো মজবুত করছে। অন্যদিকে আইভরি কোস্ট হেরে গেল, দেখা যাচ্ছে নকআউট দৌড় থেকে পুরোপুরি ছিটকে দেয়নি। তারা নেক্সট ম্যাচ ইকুয়েডরকে হারিয়েছিল, ঠিক আছে। নেক্সট ম্যাচ ওরা কারাকাও হচ্ছে সহজ প্রতিপক্ষ। আই হোপ যা ফুটবল আইভরি কোস্ট খেলছে আজকে জার্মানির সাথে, দে ক্যান স্টিল কোয়ালিফাই। আরেকটা ম্যাচ ইকুয়েডর ভার্সেস কারাকাও বা ড্র হয়েছে। ইকুয়েডরের জন্য এটি ছিল হারানোর সুযোগ, কারণ সাউথ আমেরিকার দল একটা ইকুয়েডর, তারা অনেকবারই বিশ্বকাপ খেলছে। বাট কুরাকাওয়ের জন্য এটা একটা স্পেশাল, কারণ কুরাকাও ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতেছে। কুরাকাওয়ের সাহসেন সংগ্রাম, যে মাত্র 1.5 লাখের মানুষ ভাই, তারপরে তারা বিশ্বকাপের মূল যে ফাইটটা দিল ইকুয়েডরের মতো একটা দল, তাদের আপনি যদি কুরাকাওয়ের সঙ্গে ইকুয়েডরের চিন্তা করেন, তাহলে কিন্তু কুরাকাও কিন্তু একটা অসম লড়াই। আই থিঙ্ক প্রথম ম্যাচে 7-1 গোলে আসছে, স্টিল দিয়ে যে ফাইটটা দিল, দ্যাটস হ্যাটস অফ কুরাকাও। আই এম ইমপ্রেসড উইথ কুরাকাও ফুটবল। এই দেশটা আরও সামনের দিকে এগাই যাবে, প্রপার গাইডেন্স, ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্ট আসলে কুরাকাওয়ের টিমের যে প্লেয়ারগুলো, স্পেশালি ডিফেন্স যে ব্লকগুলো করছে এবং মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে যেভাবে আগাই গেছে, তাহলে এই প্লেয়ারগুলো আগামী দিনে ইউরোপের বড় বড় ক্লাবে, অ্যাটলিস্ট মাঝারি ক্লাবগুলো, বেনফিকার মতো ক্লাবগুলো কিন্তু চান্স পাইবে ভাই, কিন্তু আমি নিশ্চিত, ঠিক আছে। ফলাফল 0-0 পরের ম্যাচটা আইভরি কোস্ট ভার্সেস কুরাকাওর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে। আইভরি কোস্ট যদি কুরাকাওকে হারায় দেয় তাহলে ডাইরেক্ট গ্রুপে চলে দেবো, যদি ড্র করে তাহলে কিন্তু, আর যদি ড্র করে ইন দ্য সেন্স গোল ব্যবধান কমে বাড়ে, ইকুয়েডরের কিন্তু পরের ম্যাচটা শক্তিশালী জার্মানির বিপক্ষে, তো ইকুয়েডরের চান্স কম তুলনামূলক আইভরি কোস্টের তুলনায়। আইভরি কোস্টের একটু আই থিঙ্ক তারা জার্মানির বিরুদ্ধে অলমোস্ট একাই গেছিল 1-0 বলে, তো যে ফুটবলটা ওরা উপহার দিছে ওটা যদি ফর্মটা ধরে রাখতে পারে কুরাকাওকে, ওরা আই থিঙ্ক ডিঙ্গা যেতে পারে। স্টিল দে হ্যাভ চান্স, বোথ টিম হ্যাভ চান্স। তো একটা এই গ্রুপটা একটা দেখা, লাস্ট যে দুটা ম্যাচ হবে সেটার দিকে সবাই নজর থাকবে ভাই। লাস্টের যে ম্যাচটা, একটা ম্যাচ ভাই, এত ম্যাচ দেখা যায় ফিফা ভাই, কি করতেছে, ঘুমাইতে পারতেছে না ভাই, ম্যাচের পর ম্যাচ। যাই হোক, রাত জেগা ভাই ম্যাচ দেখি, সকালে 2 ঘন্টা ঘুমাই আবার ম্যাচ দেখি, এরপর অফিস যাই। আজকে রবিবার দিকে ছুটি। হ্যাঁ, তোমরা কিন্তু আমার ফলো করতেছো না, ফলো করো, সব আপডেট হয়। যাই হোক, ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ এফ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল জাপান এন্ড টিউনিশিয়া কিন্তু প্রথম ম্যাচটা সুইডেনের কাছে 5-1 গোলে আসছিল, তাই তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। আর জাপানেরও গুরুত্বপূর্ণ ছিল, কারণ জাপানের হল্যান্ডের সাথে ম্যাচটা ওরা 2-2 গোলে ড্র করছিল। তো উত্তেজনা ছিল তিঙ্গ, কারণ দুই দলের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। আপনি টিউনিশিয়ার কোচ কিন্তু সেক হয়ে গেছে, হ্যাঁ, তার মধ্যে নিয়ে আসা হয়েছিল রেনে রেকার্ডে, ফ্রান্সের, যিনি গত বিশ্বকাপে সৌদি আরবের কোচ ছিলেন। সেই পেপটক মনে আছে, আর্জেন্টিনাকে হারানোর জন্য যে পেপটক দিয়েছিলেন প্রথম ম্যাচটায় কাতার বিশ্বকাপে, সৌদি আরব বনাম আর্জেন্টিনার সেকেন্ড হাফে, সেইভাবে উদ্বুদ্ধ হয়ে সেটা ভাইরাল হয়েছিল এবং সৌদি আরব ওই ম্যাচটা জিতে গেছিল। যাই হোক, তাকে নিয়ে আসতে হয়েছিল, কিন্তু তাও শেষ রক্ষা হয়নি, 4-0 বলেই টিউনিশিয়া হেরে গেছে ভাই। লাস্টের যে ম্যাচটা, একটা ম্যাচ ভাই, এত ম্যাচ দেখা যায় ফিফা
ভাই কি করতেছে, ঘুমাইতে পারতেছে না ভাই, ম্যাচের পর ম্যাচ। যাই হোক, রাত জেগা ভাই ম্যাচ দেখি, সকালে 2 ঘন্টা ঘুমাই আবার ম্যাচ দেখি, এরপর অফিস যাই। আজকে রবিবার দিকে ছুটি। হ্যাঁ, তোমরা কিন্তু আমার ফলো করতেছো না, ফলো করো, সব আপডেট পাবে। যাই হোক, ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ এফ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল জাপান এন্ড টিউনিশিয়া। টিউনিশিয়া কিন্তু প্রথম ম্যাচটা সুইডেনের কাছে 5-1 গোলে হারছিল, তাই তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। আর জাপানেরও গুরুত্বপূর্ণ ছিল, কারণ জাপানের হল্যান্ডের সাথে ম্যাচটা ওরা 2-2 গোলে ড্র করছিল। তো উত্তেজনা ছিল তিঙ্গ, কারণ দুই দলের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। আপনি তিউনিশিয়ার কোচ কিন্তু স্যাক হয়ে গেছে। হ্যাঁ, তার বদলে নিয়ে আসা হয়েছিল রেনে রেকার্ডে, ফ্রান্সের, যে যিনি গত বিশ্বকাপে সৌদি আরবের কোচ ছিলেন। হুম, সেই পেপটক মনে আছে? আর্জেন্টিনাকে হারানোর জন্য যে পেপটক দিয়েছিলেন প্রথম ম্যাচটায়, কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম আর্জেন্টিনার সেকেন্ড হাফে, সেইভাবে উদ্বুদ্ধ হয়ে সেটা ভাইরাল হয়েছিল এবং সৌদি আরব ওই ম্যাচটা জিতে গেছিল। যাই হোক, তাকে নিয়ে আসতে হয়েছিল, কিন্তু তাও শেষ রক্ষা হয়নি, 4-0 বলেই টিউনিসিয়া হেরে গেছে। হ্যাঁ, জাপান পরের রাউন্ডে অলমোস্ট চলে গেছে। শুরু থেকে জাপান মাঠে নামছিল দারুণ আত্মবিশ্বাস নিয়ে। প্রথম বাঁশি বাজতে তারা দ্রুত গতির পাস এবং দ্রুত সমন্বয়ে টিউনিশিয়া রক্ষণভাগের চাপ সৃষ্টি করতে থাকে। টিউনিশিয়া প্রথম দিকে নিজেদের গুছিয়ে রাখার চেষ্টা করলো, জাপানের আক্রমণ যেন গতি, মানে আক্রমণে যে গতি ছিল ভাই, সেটা থামানো যাচ্ছিল না। প্রথম গোলটি আসে ম্যাচের শুরুর দিকেই, নিখুঁত পাস থেকে তৈরি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে জাপানের ফরওয়ার্ড বলে জালে জড়িয়ে দেন। গোলের পর পুরো স্টেডিয়াম আনন্দ গর্জে ওঠে। আই লাভ জাপানিজ ফ্যান ভাই। তারা ম্যাচের সময় যত না আনন্দ দেয়, ম্যাচের পর মানে ক্লিন ফিন করে, মানে জাস্ট লাভ জাপানিজ ফ্যান। আপনি জাপানিজ যে কোনো দর্শক আপনি না ভালোবেসে পারবেন না ভাই। যাই হোক, টিউনিশিয়া পাল্টা আক্রমণ চেষ্টা করছিল, বাট জাপানের রক্ষণভাগ ছিল জাস্ট আউট ক্লাস ভাই, আউট ক্লাস। তৃতীয়ার্ধে জাপান আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, একের পর এক আক্রমণ তারা প্রতিপক্ষকে চাপে ফেলে আক্রমণের মাধ্যমে। দ্রুত আক্রমণ, নিখুঁত ফিনিশিং ভাই, হ্যাঁ, টি সুনামি, রাইজিং ল্যান্ড অফ সান। হুম, অসাধারণ দলগত খেলায় তারা 3টি গোল করে ম্যাচকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসে ভাই। জাপানের মধ্যে টিম গেম আই থিঙ্ক জাস্ট দেখার মতো ভাই, যে বোঝাপড়াটা ওদের পুরো টিম জুড়ে মাঝমাঠ অ্যাটাক এবং রক্ষণ মিলে জাস্ট অসম। শেষ বাজি বাজার সঙ্গে সঙ্গে স্কোরবোর্ড বেশি ওঠে জাপান 4, টিউনিশিয়া 0। এটা শুধু একটা জয় ছিল না, বলবো ছিল একটা গতি, শক্তি এবং নিখুঁত ফুটবলের অসাধারণ প্রদর্শনী এজ এ এশিয়ান টিম ভাই। অন্যদিকে টিউনিশিয়ার জন্য ওটা ভাই কঠিন এক রাত। জাপান নিজেদের বিশ্বকাপে অলমোস্ট শক্ত অবস্থান করে দিচ্ছে গ্রুপ লিগে। লাস্ট ম্যাচ তারা সুইডেনের বিপক্ষে খেলবে এবং তাদের যে ফর্ম আমি দেখছি, আই উইল ড্যাম শিওর দ্যাট দে উইল কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড।